চেন্নাইয়ের এক সাধারণ ফ্লাইওভার হচ্ছে আরকেপুরম ফ্লাইওভার। তবে দেখতে সাধারণ হলেও এই ফ্লাইওভারে এমন কিছু ঘটে যা রীতিমতো অবিশ্বাস্য। কোনো ব্যক্তি যদি এই ফ্লাইওভারের ট্রাফিক রুলস ভঙ্গ করে তাহলে শাস্তি হিসেবে তাকে উপহার দেওয়া হয় মৃত্যু। কিন্তু কি সেই রহস্য যার জন্য এভাবে একের পর এক কেড়ে নেওয়া হচ্ছে মানুষের প্রাণ? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম আমার অনেক প্রিয় একটা মুভি ইউ টার্নের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রহস্যময় মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা রচনা নামের একটা মেয়েকে দেখি। রচনা সকাল সকাল তার মাকে এগিয়ে দিয়ে আসতে বাস স্ট্যান্ডে যাচ্ছিল। এখানে তাদের কথোপকথনে বোঝা যায় যে রচনার মা রচনার বিয়ে নিয়ে খুবই চিন্তিত। সে রচনার জন্য পাত্রী দেখতে চাইছে, কিন্তু রচনা এখনই বিয়ে করতে রাজি না। রচনার মা তাকে বলে আশেপাশে সবার বিয়ে হয়ে গেছে, এমনকি তোর থেকে বয়সে ছোট সেই মেয়েটারও বিয়ে করে ওয়াশিং মেশিনে হানিমুনে গেছে। রচনা এবার একটু বিরক্ত হয়ে বলে, মা এটা ওয়াশিং মেশিন নয়, ওটা ওয়াশিংটন হবে। রচনার মা বলে সে যাই হোক, আমার কপালে তো সেটাও দেখার কোনো সৌভাগ্য নেই। তখন রচনা বিরক্ত হয়ে অটোওয়ালাকে জিজ্ঞেস করে যে সে বিয়ে করেছে কিনা। অটোওয়ালা না বললে রচনা তার মাকে দেখিয়ে বলে, দেখেছো আশেপাশে এমন অনেকেও আছে যারা বিয়ে করেনি। তখনই অটোওয়ালা বলে ওঠে তার পাত্রী ঠিক হয়েছে আর সামনের মাসে বিয়ে। এই কথা শুনে তো রচনার মা আরো রেগে যায়। এভাবে মা মেয়ের খুনসুটি করতে করতে বাস স্ট্যান্ডে চলে যায়। মাকে এগিয়ে দিয়ে রচনা সোজা তার অফিসে চলে আসে। রচনা পেশায় একজন আর্টিকেল রাইটার। সে আসতেই তার কলিগ তাকে অফিসের অ্যানুয়াল পার্টির কার্ড দেয়। তখন আবার তার বস তাকে ভিতরে ডাকে। এদিকে আমরা চেন্নাইয়ের আরকে ফ্লাইওভারের উপরে সুন্দর নামের একটা লোককে বাইক চালিয়ে বাসার দিকে যেতে দেখি। সুন্দরের কাছে কোনো এক মন্ত্রীর খুব একটা গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। সুন্দরের বস তাকে কল করে ফাইলটা দ্রুত রেডি করে সাবমিট করতে বলে। তাই সুন্দর কাজ করার জন্য আবারও অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে ফ্লাইওভারের ব্লক সরিয়ে সেখান থেকে ইউ টার্ন নেয়। পাশ থেকে এই দৃশ্য আবার সেখানে থাকা এক ভিক্ষুক খুব মনোযোগ দিয়ে পরিলক্ষণ করে। এরপর সে তার হাতে থাকা ছোট্ট নোটপ্যাডে কিছু একটা লিখে নেয়। অন্যদিকে রচনার কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। সব কাজ শেষ করে রচনা তার একাকী নিস্তব্ধ জীবনে ফিরে আসে। এদিকে সুন্দরও তার কাজ শেষে বাড়ি ফিরে যায়। সুন্দর কলিং বেল দিতেই তার ছেলে কার্তিক দৌড়ে দরজাটা খুলে দেয়। সুন্দর তার ছেলেকে অনেক ভালোবাসে। এর জন্য সে চায় তার স্ত্রী আর্চনা সবসময় বাড়িতে থেকে তার ছেলের খেয়াল রাখুক। কিন্তু আর্চনা নিজের ক্যারিয়ার আর জব লাইফ ছেড়ে এভাবে ঘরে বসে থাকতে চাইছিল না। এরপর খাওয়ার সময় আর্চনা সুন্দরকে বলে সে কার্তিকের জন্য একটা ভালো ডে কেয়ারের সন্ধান পেয়েছে, কিন্তু সুন্দর বলে কার্তিক বাসাতেই থাকবে। এবার আর্চনা রেগে গিয়ে বলে আমি এভাবে বাসায় থাকতে পারবো না। সুন্দর জানায় তোমাকে তো টাকা পয়সার অভাব দিচ্ছি না যে তোমাকে বাইরে কাজ করতে হবে। তবে আর্চনা জানায় তাহলে তুমি বাসায় বসে বসে কার্তিকের দেখাশোনা করো আর আমি বাইরে থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবো। এই কথাটা শুনে সুন্দর এবার বেশ রেগে যায়। আর্চনাও কষ্ট পেয়ে রুমে গিয়ে নিজেকে লক করে দেয়। রাতে সুন্দর ঘুমিয়ে পড়লে আর্চনা চুপি চুপি কার্তিককে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যায়। আর্চনা বেরিয়ে যেতেই অদৃশ্য কেউ একজন যেন সুন্দরের রুমে প্রবেশ করে। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে রচনার। আজ রচনা খুব পরিপাটি হয়ে অফিসে যায়, কেননা আজ সে তার ক্র্যাশ আদিত্যের সাথে দেখা করার কথা ভাবছে। অফিসে যাওয়ার পথে আরকে ফ্লাইওভারে সেই ভিক্ষুক থেকে রচনা এবার একটা কাগজ নেয়। এরপর তার আইটি ডিপার্টমেন্টে থাকা কোন এক ফ্রেন্ডকে সে কল করে আর ওই কাগজে থাকা নাম্বার দিয়ে ডিটেলস বের করতে বলে। কিছুক্ষণ পর রচনা আদিত্যের সাথে দেখা করতে যায়। আদিত্যের রচনার অফিসেরই ক্রাইম ডিপার্টমেন্টে জব করে। সে আদিত্যকে জিজ্ঞেস করে কিছুদিন যাবৎ আরকে ফ্লাইওভারে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য আছে কিনা। জবাবে আদিত্য জানায় এখন তার কাছে এমন কোনো তথ্য নেই, কিন্তু সে চাইলে বের করে দিতে পারবে। সে রচনাকে জিজ্ঞেস করে সে কেন এই তথ্য খুঁজছে, সে তো আর ক্রাইম ডিপার্টমেন্টের না। জবে রচনা জানায় সে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটা স্টোরি পাবলিশ করতে চায়। এরপর বের হওয়ার সময় রচনা ইচ্ছে করেই আদিত্যের টেবিলে তার ফোন রেখে আসে। এরপর রচনার ফোন কলে ফোন আসলে আদিত্য আবার সেটা তাকে ফেরত দিতে যায়। এই সুযোগে রচনা তাকে কফি খাওয়ার অফার করলে আদিত্য প্রথমে না বললেও রচনার মন খারাপ হবে ভেবে রাজি হয়ে যায়। তার মানে বুঝতেই পারছো ফ্লার্টিং করা হচ্ছে অন্য লেভেলে। যাই হোক, কফি খাওয়া শেষে আদিত্য রচনাকে মুভি দেখতে যাওয়ারও অফার করে। রচনা তো মনে মনে বেশি খুশি হয়ে যায় আর সাথে সাথে রাজি হয়ে পড়ে। অন্যদিকে আদিত্য আর রচনার কথোপকথন স্পষ্ট বোঝা যায় যে তারা দুজন দুজনকে বেশ পছন্দ করে, কিন্তু কেউই কারোর মনের কথা রিজেক্ট হওয়ার ভয়ে জানানোর সাহস পাচ্ছে না। এরপর রচনা অফিসে গিয়ে
আবার তার কাজে মনোনিবেশ করে। তখনই রচনা সেই আইটি ডিপার্টমেন্টের ফ্রেন্ডকে কল করে তার দেওয়া নাম্বারের ডিটেলস জানতে চায়। রচনা দেখে নাম্বারটা সুন্দর নামের কোন একটা ব্যক্তির। তাই রচনা ঠিক করে 11টার দিকে সুন্দরের অ্যাপার্টমেন্টে যাবে। যাওয়ার আগে সুন্দরের বাসার সিকিউরিটি বুকে তার নাম এবং নাম্বার সে এন্ট্রি করে। এরপর সুন্দরের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে রচনা কয়েকবার কলিং বেল বাজায়, কিন্তু ভিতর থেকে কেউই দরজা খোলে না, যার ফলে রচনা এটা দেখে আবারও তার অফিসে ফিরে আসে। এরপর রাতে রচনা আদিত্যর সাথে মুভি দেখতে যায়। মুভি দেখা শেষে আদিত্য তাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে রচনা তার বিল্ডিং এ প্রবেশ করতেই যাবে, তখনই পিছন থেকে একটা পুলিশ জিপ এসে রচনাকে ডাক দেয়। রচনা তাদের কাছে গেলে একজন কনস্টেবল জিজ্ঞেস করে, এই বিল্ডিং এ A4 অ্যাপার্টমেন্টে কে থাকে জানো? রচনা বলে, হচ্ছে আমারই ফ্ল্যাট। কথাটা শুনে অন্য এক অফিসার তাকে জিজ্ঞেস করে যে তার নাম রচনা কিনা। রচনা হ্যাঁ বললে পুলিশ তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এদিকে আদিত্য বাসায় গিয়ে রচনাকে কল করে, কিন্তু পুলিশরা রচনার ফোন নিয়ে সেটা সুইচ অফ করে দেয়। এই সব কিছুতে রচনা এবার তো বেশ ঘাবড়ে যায়। এরপর পুলিশ স্টেশনে গেলে রচনার দেখা হয় সুন্দরের ওয়াইফ আর্চনার সাথে। পুলিশ আর্চনাকে জিজ্ঞেস করে যে সে রচনাকে চেনে কিনা। আর্চনা না বললে পুলিশ বলে, ভালোভাবে দেখুন, এই মেয়ে আজ দুপুরে আপনার বাসায় গিয়েছিল। আপনার হাজবেন্ডের কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল? আর্চনা বলে সে এমন কিছুই জানে না। আসলে মেন কাহিনী হচ্ছে সুন্দর ইতিমধ্যে আত্মহত্যা করে নিয়েছে। এখন সুন্দরের এই মৃত্যুতে আর্চনা একেবারে ভেঙে পড়েছিল। পুলিশ তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে রচনাকে এবার ইনভেস্টিগেশন রুমে নিয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি জনপ্রিয় এবং বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার PSG ও সিরিয়ায় চলছে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তাই এই অ্যাপে তুমি ম্যাচগুলো সরাসরি দেখার পাশাপাশি ম্যাচের ফলাফল, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি অনুমান করে জিতে নিতে পারো আইফোন, ল্যাপটপ, BMW সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে জনপ্রিয় গেম ক্র্যাশ সহ আরো অনেক কিছু, যেখানে রয়েছে জেতার সম্ভাবনা। আয়কৃত অর্থ পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজেই। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড CineTR ব্যবহার করে পেয়ে যেতে পারো 12,000 টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস। সিনিয়র পুলিশ অফিসার রচনাকে জিজ্ঞেস করে, তুমি সকালে সুন্দরের ওখানে কেন গিয়েছিলে? রচনা বলে, সুন্দর কে স্যার? তখন পুলিশ অফিসার তাকে রেজিস্ট্রি বুক দেখিয়ে বলে, এই নাম এবং নাম্বার তো তোমারই, তাই না? রচনা জানায়, হ্যাঁ স্যার, আমি সকালে ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এই সুন্দরকে আমি সেটা জানিই না। অফিসার সুন্দরের মৃতদেহের ছবি দেখিয়ে বলে, আজ সুন্দরের বডি এই অবস্থায় আমরা তার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছি। তুমি কেন সকালে ওখানে গিয়েছিলে আর কেনই বা তাকে খুন করেছো? রচনা বলে, আমি খুন করিনি। আমি ডোরবেল বাজানোর পরই কেউই দরজা খোলেনি। আসলে আমি একজন রিপোর্টার। আমি একটা স্টোরি লেখার জন্য মানুষের ইন্টারভিউ নিচ্ছিলাম, তাদের মধ্যে সুন্দরও একজন। তাই আমি তার ইন্টারভিউ নিতে সেখানে যাই। অফিসার জিজ্ঞেস করে কিসের স্টোরি আর সুন্দরের সাথে তার কি সম্পর্ক। তখন রচনা বলে, RK ফ্লাইওভারে অনেকগুলো ডিভাইডার ব্লক রয়েছে, তবে কিছু মানুষ সেই ব্লক সরিয়ে ইউটার্ন নেয়। তারা যাওয়ার পরে ব্লক সেখানেই পড়ে থাকে, যেটা অপোজিট ডিরেকশন থেকে আসা গাড়িগুলোর জন্য খুবই রিস্কি। আমি শুধু সেই সকল মানুষদের ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম যারা ওখান থেকে ইউটার্ন নিয়েছে, আর সুন্দরও ছিল তাদের মধ্যে একজন। অফিসার জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে সুন্দর ওখান থেকে ইউটার্ন নিয়েছে? জবের রচনা জানায়, ওই ফ্লাইওভারের পাশে একজন ভিক্ষুক ভিক্ষা করে। আমি তাকে কিছু টাকা দিলে সে ইউটার্ন নেওয়া গাড়ির নাম্বারটা নোট করে আমাকে দেয়, আর আমার IT ডিপার্টমেন্টে থাকা এক বন্ধু গাড়ির তথ্য বের করে আমাকে দেয়। এই সব কিছু শুনে অফিসার জানায়, এই ধরনের বাচ্চামি গল্প আমাকে শুনিও না। তুমি যাকে খুন করেছো সে সাধারণ কেউ নয়, সে মিনিস্টারের CEO। রচনা তাদের বোঝানোর চেষ্টা করে সে কিছুই করেনি, কিন্তু সিনিয়র অফিসার নায়ক নামের এক পুলিশ অফিসারকে রচনাকে রিমান্ড হোমে পাঠানোর অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নায়ক রচনাকে রিমান্ড হোমে পাঠাতে আসলে রচনা বলে, স্যার আপনি অন্তত আমার কথা বিশ্বাস করুন, আমার কাছে সুন্দর ছাড়াও আরো 10 জনের ডিটেলস আছে যারা ফ্লাইওভার থেকে ইউটার্ন নিয়েছিল। আমি তো সবারই ইন্টারভিউ নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু সবার প্রথমে আমি সুন্দরের কাছেই যাই। নায়ক এবার সেই ডিটেলস দেখতে চাইলে রচনা তার নোটপ্যাড বের করে ইউটার্ন নেওয়া বাকিদের ডিটেলস দেখিয়ে দেয়। এখানে নায়ক তাকে বলে, ফ্লাইওভারের ভিক্ষুক তোমাকে শুধু শুধু কেন হেল্প করবে? জবে রচনা জানায়, প্রত্যেকটা ইউটার্ন নেওয়া গাড়ির নাম্বারের বিনিময়ে আমি ওই ভিক্ষুককে 100 টাকা করে দিই। নায়ক তাকে জানায়, আমি সেই ভিক্ষুকের সাথে দেখা করতে চাই।
তাই রচনা এবার বলে সে ফ্লাইওভারের উপরেই থাকে। তখন নায়ক প্রভাকর নামের এক পুলিশ অফিসারকে অর্ডার করে রচনাকে নিয়ে সেই ফ্লাইওভারে গিয়ে ভিক্ষুককে তুলে নিয়ে আসতে বলে। এদিকে অন্য আরেক অফিসারকে বলা হয় রচনার ডায়েরিতে থাকা প্রত্যেকের নামে কোনো কেস রেজিস্টার করা আছে কিনা সেটা বের করতে। এবার নায়ক নিজেও রচনার প্রোফাইল দেখে বোঝার চেষ্টা করে যে রচনা সত্যি বলছে কিনা। এর কিছুক্ষণ পরেই প্রভাকর, রচনা এবং সেই ভিক্ষুককে নিয়ে থানায় আসে। ততক্ষণে সুন্দরের পোস্টমর্টম রিপোর্টও এসে পড়েছে। রিপোর্ট অনুযায়ী সুন্দরের মৃত্যু হয়েছে রাত 2টার দিকে। তার শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। রিপোর্ট দেখে নায়ক কিছুটা ভাবনায় পড়ে যায়, কারণ সুন্দরের মৃত্যু এবং রচনা সেখানে যাওয়ার মধ্যে 10 ঘন্টার তফাৎ। আবার সুন্দরের মৃত্যুর পর একমাত্র রচনায় তার অ্যাপার্টমেন্টে গিয়েছিল, তাই কোনো না কোনো কানেকশন তো এখানে আছে। নায়ক ও প্রভাকর এটা নিয়ে যখন ডিসকাস করছিল তখনই রচনার ডায়েরিতে পাওয়া ব্যক্তিদের ডিটেলস এসে পড়ে। এই ডিটেলস দেখে তো নায়ক ও প্রভাকর দুজনেই শকড হয়ে যায়, কেননা রচনা এখন পর্যন্ত তার ডায়েরিতে যে কয়েকজন লোকের নাম্বার লিখেছিল তারা সবাই মারা গেছে। নায়ক এবার রচনার কাছে এসে সত্যিটা জানতে বলে যে কেন সে এদের মেরেছে। এই কথা শুনে তো সে পুরো হতভম্ব হয়ে যায়। কাঁদতে কাঁদতে সে বলে সে কিছুই জানে না। এদিকে প্রভাকর সেই ভিক্ষুককে মেরে তার পকেট থেকে একটা ছোট্ট নোট পায়, যেখানে একজন ব্যক্তির গাড়ির নাম্বার লেখা ছিল। নায়ক রচনাকে জিজ্ঞেস করে এই গাড়ির নাম্বার কার। যবে রচনা জানায় সে জানে না, হয়তো এই ব্যক্তিও আজকে ইউটার্ন নিয়েছে এবং ভিক্ষুক তাকে নাম্বার দেওয়ার জন্য হয়তো নোটটা করে রেখেছে। নায়ক বলে যদি এই নাম্বার ভিক্ষুক কালকে তোমাকে দিত তাহলে তুমি কবে তারিখ লিখতে। রচনা বলে আজকের তারিখ স্যার। নায়ক দ্রুত সেই নাম্বার ডিটেলস বের করে জানতে পারে যে লোকটা থানার পিছনেরই এলাকায় থাকে। সে রচনাকে নিয়ে লোকটার লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে প্রভাকরকে পাঠানো হয় সেই লোক আদৌ ইউটার্ন নিয়েছিল কিনা তার সিসিটিভি ফুটেজ বের করতে। তাই নায়করা দ্রুত সেই লোকের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। নায়কের সাথে থাকা এক কনস্টেবল কয়েকবার বেল বাজালে লোকটা রেগে দরজা খুলে জিজ্ঞেস করে কে তোমরা আর কেনই বা এখানে এসেছো? আমার বাচ্চারা ঘুমাচ্ছিল, তোমাদের বেলের শব্দে উঠে গেছে। নায়ক বলে সরি স্যার, আপনি তো সারাত তাই না? আমাদের একটু দরকার ছিল আপনার সাথে। সারাত আরো রেগে গিয়ে বলে কি এমন দরকার যে এত রাতে এসেছো? নায়ক আবারও ভদ্রভাবে বলে আপনি কি আজ সকালে আরকে ফ্লাইওভার উপর থেকে ইউটার্ন নিয়েছিলেন? সারাত অকথ্য ভাষায় বলে যে হ্যাঁ নিয়েছি তো। এই মেয়ে কি কেস করবে আমার নামে? আগে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আয়, আমি একজন উকিল, এসব নিয়ম কানুন আমি ভালো করেই জানি। এবার নায়ক রেগে গিয়ে সারাতকে ধাক্কা দিয়ে তার ঘরে ঢুকে যায়। ঘরটা একবার ভালোভাবে চেক করে নায়ক বলে দরজা বন্ধ রাখবেন। নায়ক কনস্টেবলের রমেশকে সারাতের অ্যাপার্টমেন্টের নিচে পাহারায় রেখে রচনাকে নিয়ে থানার উদ্দেশ্য বের হতেই যাবে, তখনই উপর থেকে সারাতের লাশ তাদের গাড়ির উপরে এসে পড়ে। এই ঘটনায় নায়ক এবং রচনা দুজনেই হতবাক হয়ে যায়। রচনা তো ভয়ে কাঁদতে শুরু করে। এদিকে প্রভাকর সিসিটিভি ফুটেজ বের করে দেখে সারাত সত্যি সত্যি সেদিন ফ্লাইওভার থেকে ইউটার্ন নিয়েছিল। সে রচনার খাতায় নোট করা প্রত্যেকটা ব্যক্তির সিসিটিভি ফুটেজ বের করে। পরের দিন সকালে সিনিয়র অফিসার এসে নায়ককে অনেক বকাঝকা করে বলে তুমি কেন ওই উকিলের বাসায় গিয়েছিলে? তার ইউনিটের লোকেরা এখন ঝামেলা করছে। তোমাকে বলেছিলাম মেয়েটাকে রিমান্ড হোমে পাঠাও, তা না করে তোমাকে ওই মেয়ের কথায় ফালতু ইনভেস্টিগেশন করতে কে বলেছে? জবে নায়ক বলে স্যার আপনি বিষয়টা জটিলতা হয়তো বুঝতে পারছেন না। সুন্দরের গাড়ির নাম্বারের পাশাপাশি ওই মেয়ের কাছে আরো 10 জনের গাড়ি নাম্বার ছিল, যারা প্রত্যেকেই মারা গেছে সুইসাইড করে। এবার সিনিয়র অফিসারও বেশ অবাক হয়ে যায়। সে বলে এই সব কিছুর পিছনে কি ওই মেয়ের হাত রয়েছে? নায়ক বলে না স্যার, মেয়েটা নির্দোষ। কাল সারা রাত ও আমার সাথে থাকার পরেও সারাতের খুন হয়েছে, এর সাথে হয়তো অন্য কেউ জড়িত। তখনই সুন্দরের ফাইনাল পোস্টমর্টম রিপোর্ট আসে। তখন সিনিয়র অফিসার নায়ককে বলে রিপোর্ট অনুযায়ী সুন্দরও আত্মহত্যা করেছে, তাই এই কেস নিয়ে আর বাড়াবাড়ি না করে এখানেই ক্লোজ করে দাও। এরপর সিনিয়র অফিসার জানায় আমরা প্রমাণ পেয়েছি তুমি নির্দোষ, তাই তুমি এখন যেতে পারবে, কিন্তু ওই গাড়ির নাম্বারগুলো কিংবা ইউটার্ন নেওয়ার কাহিনী অন্য কাউকে বলবে না, না হলে তোমার হয়তো বিপদ হয়ে যাবে। এই সব কথাবার্তা শুনে রচনা বেরিয়ে গেলে নায়ক তাকে বাড়িতে ছেড়ে আসে। ঘরে গিয়ে রচনা ফ্লোরে বসে কাঁদতে শুরু করে। এক রাতের মাঝেই সে যা যা দেখেছে এবং ফেস করেছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।
এই সমস্ত ঘটনায় রচনা মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। এদিকে নায়ক সেই আরকে ফ্লাইওভারের কাছে গিয়ে দেখে আজও সেখানে ব্লক সরানো, অর্থাৎ আজও এখান থেকে কেউ না কেউ ইউটার্ন নিয়েছে। তাই নায়ক ব্লকগুলো ঠিক করে দিয়ে ফ্লাইওভারের আশেপাশে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা সেটা ভালো করে দেখে নেয়। অন্যদিকে আনন্দ অফিসে বসেও রচনাকে একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছিল। রাত থেকে রচনার খোঁজ না পেয়ে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর নায়ক অফিসে গিয়ে ইউটার্ন নেওয়া লোকদের সুইসাইড কেসগুলো হ্যান্ডেল করা ডক্টরকে অফিসে ডেকে পাঠায়। ডক্টররা আসলে নায়ক তাদের জিজ্ঞেস করে পোস্টমর্টমের সময় তারা কোনো অদ্ভুত কিছু দেখেছে কিনা, অথবা তাদের সকলের লাশে কোনো মিল রয়েছে কিনা। সব ডাক্তাররাই বলে এমন কিছু তাদের চোখে পড়েনি। শুধু অভি নামের এক ডাক্তার এসে বলে সে কেস হ্যান্ডেল করার সময় প্রত্যেকের বডিতে কোথাও না কোথাও একটা ইউ শেপের চিহ্ন দেখেছে। কথাটা শুনে নায়ক এবার ভাবতে শুরু করে। নায়ক তার সিনিয়র অফিসারকে গিয়ে সবটা জানানোর চেষ্টা করে, কিন্তু সিনিয়র অফিসার সরাসরি নায়ককে বলে দেয় যে সুন্দরের কেসের সমাধান হয়ে গেছে, এই কেস বাদ দিয়ে সে যাতে অন্য কেস হ্যান্ডেল করে। সে নায়ককে রচনার নাম্বারগুলো ডিলিট করে দিতে বলে, কিন্তু নায়ক এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে গোপনে এই কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এদিকে রচনাও এই ইউটার্ন ও সুইসাইড সম্পর্কে রিসার্চ শুরু করে দেয়। সে নতুন করে ইউটার্ন নেওয়া লোকদের নাম্বার নোট করার জন্য আবারও সেই ফ্লাইওভারের নিচে থাকা ভিক্ষুকের কাছে যায়, কিন্তু ভিক্ষুক এবার তাকে দেখে রেগে সেখান থেকে চলে যায়। রচনা মন খারাপ করে সেখান থেকে ফিরে আসছিল। তখনই সে দেখে দুটো ছেলে ডিভাইডারের ব্লক সরিয়ে ইউটার্ন নিচ্ছে। রচনা তাদেরকে বারবার এমনটা করতে নিষেধ করে, কিন্তু ছেলেগুলো উল্টো রচনার সাথে বেয়াদবি করে সেখান থেকে চলে যায়, যার কারণে রচনা দ্রুতই তাদের গাড়ির নাম্বারটা নোট করে থানায় যায়। সে সিনিয়র অফিসারকে বলে ছেলে দুটোর জীবন বাঁচাতে, কিন্তু সিনিয়র অফিসার রেগে গিয়ে বলে তোমাকে বলেছি এই কেস থেকে দূরে থাকতে, এসব ফালতু গল্প নিয়ে আর কখনোই সামনে আসবে না। রচনা তাকে বোঝানোর চেষ্টা করলে সে রচনাকে থানা থেকে বের হয়ে যেতে বলে। তাই রচনা রেগে বাইরে চলে গেলে নায়ক তার পিছু পিছু যায়। রচনা তাকে বলে আপনারা এত দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হতে পারেন, কাল আপনার সামনেই ওই উকিল মারা গেল, তবুও আপনারা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন না। তখন নায়ক জানায় আমি শুধু আমার সিনিয়রের অর্ডারই ফলো করছি। রচনা আর কোনো কথা না বাড়িয়ে রেগে সেখান থেকে চলে যায়। নায়ক নিজেও এবার এই ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিল, তবে সে সিনিয়রের পারমিশন ছাড়াই রাতে ছেলে দুটোকে ধরে এনে একটা প্রাইভেট লকারে বন্দি করে দেয়। এরপর রচনাকেও নায়ক নিয়ে এসেছিল সবটা পর্যবেক্ষণ করার জন্য। এখানেই ঘটে এক অদ্ভুত কাহিনী। হঠাৎ লকারের ভিতরে থাকা একটা ছেলে উঠে ক্যামেরার সামনে এসে ইউ সাইন দেখায়। এরপর সে বিনা কারণে অপরজনকে মারতে শুরু করে। অপর ছেলেটা বারবার ছেলেটাকে থামতে বলে, কিন্তু ছেলেটা বলে তোকে ইউটার্ন নিতে আমি না করেছিলাম। ঘটনার সিরিয়াসনেস দেখে নায়ক এক কনস্টেবলকে বলে লকারের ভিতর গিয়ে তাদের মারামারি থামাতে, কিন্তু কনস্টেবল অনেক চেষ্টা করেও লকারের তালা খুলতে পারছিল না। এদিকে ছেলেটা তার বন্ধুকে মারতে মারতে একদম আধমারা করে ফেলে, আর প্রভাকর সহ বাকি পুলিশরা গিয়েও তালা খোলার অনেক চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই এই লকারের তালা যেন তারা খুলতে পারছে না। এই সব কিছু দেখে নায়ক নিজেও এবার বেশ ঘাবড়ে যায়। তারপর সে গুলি করে লকারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, কিন্তু ততক্ষণে ছেলেটা তার বন্ধুকে মেরে ফেলেছিল। নায়করা ভিতরে ঢুকতেই ছেলেটা বলে আমাকে বাঁচিয়ে নিন স্যার। নায়ক ধীরে ধীরে তার সামনে গিয়ে বসে তাকে শান্ত করার চেষ্টা করে, আর ঠিক তখনই হঠাৎ ছেলেটা তার কাছ থেকে গান ছিনিয়ে নিয়ে নিজেই নিজেকে শুট করে দেয়। নায়কের চোখের সামনেই দুটো ছেলে এভাবেই মারা পড়ে। এই সব ঘটনা দেখে রচনা নিজেও আরো বেশি ট্রমাটাইজ হয়ে যায়। পরের দিন রচনা অফিসে গিয়ে আদিত্যের সাথে দেখা করে। আদিত্য রচনাকে দেখে বলে তুমি তো ঈদের চাঁদ হয়ে গেছো, পাওয়া যায় না তোমাকে। রচনা নিজেকে ধরে রাখতে না পেরে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আদিত্য রচনাকে শান্ত করার জন্য অফিসের ক্যাফেতে নিয়ে যায়। রচনা কিছু না বললে আদিত্য বলে আমার কাছে তোমার মন ভালো করার জন্য একটা জিনিস আছে। সে রচনাকে আরকে ফ্লাইওভারের অ্যাক্সিডেন্টের ডিটেলস দিয়ে বলে তুমি এটা চেয়েছিলে না। এই জিনিসটা দেখে রচনা এবার মনোযোগ দিয়ে কাগজগুলো দেখতে থাকে। এদিকে নায়কের সিনিয়র থানায় এসে আগের রাতের সমস্ত ঘটনা সিসিটিভি ফুটেজে দেখে প্রচন্ড রেগে যায়। সে নায়ককে বলে তোমাকে আমি নিষেধ করেছিলাম এই ব্যাপার নিয়ে সামনে না আগাতে,
2 দিনে পুলিশের চোখের সামনে 3 জনের মৃত্যু হয়ে গেছে, এর দায়ভার কি তুমি নেবে? এই বলে সে তাকে সাসপেন্ড করে দেয়। অন্যদিকে রচনা সেই অ্যাক্সিডেন্টের কাগজ রিসার্চ করে। এরপর অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়া এক মা মেয়ের পরিবারের কাছে সে চলে যায়, কেননা তাদের মৃত্যুর পর থেকেই এই খুনগুলো শুরু হয়েছিল। রচনা তাদের বাড়িতে গেলে রিতেশ নামের এক লোকের সাথে তার দেখা হয়। রিতেশ বলে, আমি এবং আমার স্ত্রী মায়া ভালোবেসে বিয়ে করেছিলাম। ঝর্ণা নামের আমাদের একমাত্র মেয়ে। সেদিন ঝর্ণার জন্মদিন ছিল। মায়া সেদিন তাকে শপিং এ নিয়ে গিয়েছিল। এদিকে আমার অফিসে জরুরি কাজ থাকায় আমি ওদের দুজনের সাথে জয়েন করতে পারিনি। ফেরার পথে মায়া ও ঝর্ণা অ্যাক্সিডেন্ট করে আর তারা সেখানেই মারা যায়। পুলিশরা এটাকে ড্রাইভিং এর কেস বলে ক্লোজ করে দেয়, কিন্তু আমি জানি মায়া অনেক সাবধানেই গাড়ি ড্রাইভ করত। এক রাতের মধ্যেই আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। রিতেশের কাছ থেকে সব কথা শুনে রচনার অনেক খারাপ লাগে। পরবর্তীতে রচনা এসে নায়কের সাথে দেখা করে। সে নায়ককে বলে, আমি শুনেছি আপনি সাসপেন্ড হয়েছেন, আমি খুবই দুঃখিত। নায়ক বলে, সমস্যা নেই, যে দুজন মারা গেছে তাদের রিপোর্ট অনুযায়ী তারা কাল রাতে ড্রাগস নিয়েছিল আর এর ইফেক্টের কারণে দুজনে মারামারি করে প্রাণ হারিয়েছে। রচনা বলে, আমি আজ রিতেশ নামের এক লোকের সাথে দেখা করেছি। তার কথাবার্তা কিছুটা অদ্ভুত লেগেছে আমার কাছে, আর তার মেয়ে ও ওয়াইফের মৃত্যুর পর থেকে মূলত এই খুনগুলো শুরু হয়েছে। আপনার এখানে ইনভেস্টিগেশন করা দরকার। তবে নায়ক জানায়, তুমি শুধু এটা নিয়ে পড়ে আছো। সুন্দর, শারদ আর ওই দুজন লোকের মৃত্যুর প্যাটার্ন আলাদা আর রিজনও, তাই এসব তুমি বাদ দাও। এই কথাটা শুনে রচনা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তবে নায়ক নিজেও জানে যে রচনা আসলে ঠিকই, কিন্তু তার হাতে এখন আর কিছু করার নেই। এদিকে রচনা সেখান থেকে বেরিয়ে সোজা ফ্লাইওভারের উপরে চলে যায়। প্রচন্ড জেদ আর আগ্রহ থেকে রচনা ফ্লাইওভারের ব্লক সরিয়ে নিজে এবার ইউটার্ন নেয়। সেখানে থাকা ভিক্ষুকটাও এই সব কিছু দেখছিল। রচনা নিজেও জানে না এই কেসের শেষ দেখার জন্য সে নিজের জীবনটাকে কতটা ঝুঁকিতে ফেলে দিয়েছে। এরপর রচনা বাড়িতে গিয়ে শাওয়ার নেয়, নিজের সমস্ত কাজ শেষ করে ঘুমাতে যায়। কিন্তু আজ তার মন কেমন যেন খচখচ করছিল। তাই রচনা তার মাকে কল করে বলে, মা, আমার অনেক একা ফিল হচ্ছে। রচনার মা তো আবার তার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দেয়। তাই রচনা কিছুটা বিরক্ত হয়ে ফোন কেটে দিতেই আদিত্য তাকে মেসেজ করে। আজ ফাইনালি আদিত্য তাকে আই লাভ ইউ বলে দেয়। এত কিছুর মাঝেও আদিত্যর এমন মেসেজ পেয়ে রচনা কিছুটা স্বস্তির সাথে ঘুমাতে যায়। কিন্তু হঠাৎ এক গাড়ির শব্দে রচনার ঘুম ভাঙে। রচনা এবার দেখতে পায় সে ফ্লাইওভারের মাঝখানে শুয়ে আছে। রচনা বেশ ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে সামনের দিকে হাঁটতে শুরু করে। সে তো কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। হঠাৎ ফ্লাইওভার একবারে নিস্তব্ধ হয়ে যায়। রচনা তার সামনে পড়ে থাকা একটা বেলুন হাতে নিয়ে যখনই উপরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় কিছু মানুষ আশেপাশে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এই সব কিছু দেখতে পেয়ে রচনা এক দুপা করে পিছনে আগাতে আগাতে একজনের সাথে ধাক্কা খায়। এবার রচনা ঘুরে দেখে এটা আর কেউই নয়, বরং সেই মৃত সুন্দর। তার সামনে সেই মৃত উকিলও দাঁড়িয়েছিল। রচনা সেখানে সেই ছেলের দুটোকেও দেখে, যারা কিনা থানায় বসে মারামারি করতে করতে নিজের প্রাণ দিয়েছিল। রচনা এবার ভয়ে পাগলের মতো কান্না করতে করতে সেখানে দৌড়াতে শুরু করে। তখনই সে ফ্লাইওভারে আগে থেকেই সরিয়ে রাখা একটা ব্লকের সাথে ধাক্কা খায়। রচনা এবার উপরে তাকিয়ে দেখে তার পাশের মানুষগুলো হঠাৎ গায়েব হয়ে গেছে। সবকিছু আবারও শান্ত হয়ে যায়। তবে হঠাৎ একটা স্কুটি এসে সেই সরিয়ে রাখা ব্লকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে। রচনা ধীরে ধীরে স্কুটিতে থাকা মহিলাটার কাছে যেতেই মহিলাটা চোখ খুলে রচনাকে বলে, আজ তোকে মরতেই হবে। প্রচন্ড ভয়ে রচনা চিৎকার করে উঠতেই তার ঘুম ভাঙে। অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। রচনা ভয়ে ভয়ে ফোনে ফ্ল্যাশ অন করে পানি খেতে যায়। পানি খেয়ে আসার সময় সে শুনতে পায় তার পিছনে কেউ একজন কথা বলছে। এবার হঠাৎ বিদ্যুৎ চলে আসলে রচনা দেখে তার সামনে বসে আছে রিতেশের মৃত সন্তান ও তার স্ত্রী। অর্থাৎ এরাই হচ্ছে মায়া ও ঝর্ণা। মায়া ঝর্ণাকে খেলতে যেতে বলে একটা ছুরি নিয়ে ধীরে ধীরে রচনার দিকে এগিয়ে আসে। রচনার তো ভয়ে জান বের হয়ে যাওয়ার উপক্রম। তখন মায়া বলে, তুমি ব্লক সরিয়েছ, তুমি আমার মেয়ের খুনি। রচনা কাঁদতে কাঁদতে বলে, আমি ব্লক সরিয়েছি শুধু এটা জানার জন্য যে আসলে কি হচ্ছে। আমি তো অনেকবার ব্লক ঠিকও করে দিয়েছি। মায়া বলে, কিন্তু আজ তুমি ব্লক সরিয়েছ বলে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাই আজ তোমাকে মরতেই হবে।
মায়া রচনার নিজের হাত দিয়ে তার হাত ধীরে ধীরে কাটতে শুরু করে। রচনা কাঁদতে কাঁদতে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে বের করে দেব সেদিন কে ব্লক সরিয়েছিল। মায়া এই কথায় কনভিন্স হয় আর বলে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তোমাকে বের করতে হবে যে অ্যাক্সিডেন্টের দিন আসলে কে ব্লক সরিয়েছিল, নয়তো তোমাকে মরতে হবে। এই কথা বলে মায়া অদৃশ্য হয়ে যায় আর রচনা ঘটনার আকস্মিকতায় সেখানেই জ্ঞান হারায়। সকালে তার জ্ঞান ফিরতেই সে আদিত্যকে কল করে। আদিত্য রচনাকে মিটিং চলছে বলে ফোনটা কেটে দেয়, কিন্তু রচনা কোনো রকম উঠে নায়কের বাসায় যায়। নায়ক রচনার হাতে ব্যান্ডেজ করতে করতে তার কাছ থেকে আগের দিনের সব ঘটনা শোনে। এরপর রচনাকে খেতে বলে সে ফ্রেশ হতে চলে যায়। তবে এখানে রচনা হঠাৎ লক্ষ্য করে নায়কের ঘরে এই কেস সম্পর্কিত অনেক কাগজ লাগানো, অর্থাৎ নায়কও এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করছে। এখন নায়ক আসতেই রচনা বলে, স্যার, আপনি এসব বিশ্বাস না করলে কখনোই এত ইনভেস্টিগেশন করতেন না। নায়ক তখন বলে, তুমি ঠিক বলছো, আমি এই সব কেসে একটা কমন ব্যাপার দেখেছি, আর সেটা হচ্ছে ইউ সাইন। মারা যাওয়ার আগে প্রত্যেকেই কোথাও না কোথাও ইউ সাইন এঁকে দিয়েছিল। এরপর নায়ক রচনাকে নিয়ে ট্রাফিক কন্ট্রোলের অফিসে যায়। সে মালিক নামের এক অফিসারকে বলে সেই মামের অ্যাক্সিডেন্টের দিনের ফুটেজ বের করতে, কেননা আরকে ফ্লাইওভারের মাঝে ওই সময় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, আর এই অ্যাক্সিডেন্টের পরে মূলত সেখানে ক্যামেরা লাগানো হয়েছে। তখন নায়ক বলে, ফ্লাইওভারের আগে ও পরে সিসিটিভি ফুটেজ চেক করলে আমরা জানতে পারবো সেখান থেকে কে ইউটার্ন নিয়েছিল। তখন তারা দেখে সেখান থেকে একটা লাল জ্যাকেট পরা লোক যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসে। নায়ক এবার সেই লোকের নাম্বারের অ্যাড্রেস বের করে রচনাকে দেয়। রচনা আরকে ফ্লাইওভারের কাছে একটা বেলুনের মাঝে নাম্বারের অ্যাড্রেস লিখে সেটা সেই ডিভাইডারের ব্লকের সাথে বেঁধে দিয়ে আসে। এখানে মায়া রচনাকে তার কথা রাখতে দেখে বেশ খুশি হয়। এদিকে রচনা নিজের জীবন বাঁচাতে অন্য কারো জীবন নিচ্ছে দেখে সে অনুশোচনায় ভোগে, আর এই কারণে সে বারে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করে। এরপর ফ্লাইওভারের উপরে সে ভাবতে থাকে সে আসলে কার নাম্বার দিয়ে আসলো। রচনা তাকে ফোন করে সাবধান থাকার জন্য। তবে অপর পাশ থেকে এই ফোন ধরে আদিত্য। রচনা বলে, আপনি কি রামেশ? আদিত্য বলে, না, আমি তার ভাই বলছি। আদিত্য তো রচনার গলা শুনে চিনতে পারে। রচনা বলে, তুমি এই নাম্বার কোথায় পেলে? আদিত্য জানায়, এটা আমার ভাইয়ের নাম্বার, ব্যাংক থেকে মেসেজ আসে এই নাম্বারে, তাই ভাইয়া এই ফোনটা রেখে 2 বছর আগে ইউএসএ শিফট হয়ে গিয়েছিল। এই কথা শুনে তো রচনার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মনে পড়ে আদিত্য তাকে একদিন বলেছিল যে সে যে বাইক চালায় সেটা আসলে তার ভাইয়ের বাইক। তার মানে সেদিন ফ্লাইওভার থেকে ইউটার্ন নেওয়া ব্যক্তি আর কেউই নয়, বরং আদিত্য। রচনা বলে, তুমি ওই বাচ্চার মৃত্যুর জন্য দায়ী, তুমি সেদিন লাল জ্যাকেট পরে ইউটার্ন নিয়েছিলে, তাই না? আদিত্য বলে, আমি এমন কিছুই করিনি, আমি সেদিন বাইক সার্ভিসিং করানোর জন্য নিয়ে গিয়েছিলাম। ব্যস্ততা থাকায় সার্ভিসিং বয়ের সাথে ফ্লাইওভারের মাঝে বাইকটা চেঞ্জ করে আমি তার কাছে যাই। এদিকে নায়কের কাছে মালিক এসে দেখায় ফ্লাইওভারের মাঝে ইউটার্ন নেওয়া ব্যক্তি একজন হলেও তাদের বাইক আলাদা, অর্থাৎ আদিত্য ঠিকই বলছে। তখন রচনা বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তখনই আদিত্যর বাসার কলিং বেল বেজে উঠলে সে দরজা খুলতে যায়। রচনা তো তাকে বারবার নিষেধ করে, কিন্তু আদিত্য সেটা শোনে না। উপায় না পেয়ে রচনা নায়ককে কল করে সাহায্য চায়। এদিকে আদিত্য দরজা খুলতেই সামনে একটা বেলুন দেখতে পায়, আর হঠাৎ করেই তার ঘরের ভিতরে কিছু একটা ভাঙার শব্দ হয়। আদিত্য ঘরে ঢুকতেই তার দরজা আপনা আপনি বন্ধ হয়। সে এবার রচনাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোন সুইচ অফ দেখা যায়। এদিকে রচনা কোন রকম অটো নিয়ে দ্রুত তার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। ততক্ষণ আদিত্যের সাথে প্যারানর্মাল ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। সে ভয় পেয়ে তার রুমের দরজা খোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে পেরে ওঠে না। অন্যদিকে রায়ক যায় রিতেশের বাড়িতে, কারণ রিতেশই একমাত্র ব্যক্তি যে তার স্ত্রী সন্তানকে আটকাতে পারে। নায়ক রিতেশকে নিয়ে সোজা আদিত্যের বাড়িতে চলে আসে। সেখানে তার রচনার সাথে দেখা হয়। তারা যতক্ষণে দরজা ভেঙে প্রবেশ করে ততক্ষণে মায়া অদিত্যকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। তবুও সময় মতো নায়ক ও রিতেশ মিলে অদিত্যকে নামালে সে প্রাণে বেঁচে যায়। এদিকে মালিকও ততক্ষণে সেই ইউটার্ন না ব্যক্তির আসল নাম্বার ও ডিটেলস বের করে ফেলেছে। সে এবার সেটা নায়ককে পাঠিয়ে রাখে। এদিকে নায়ক ও রচনা অদিত্যকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই রিতেশ ভিতর থেকে বাবা ডাক শুনতে পেয়ে পিছন দিকে তাকায় আর দেখতে পায় তার মেয়ে দাঁড়িয়ে আছে। মায়া এবার তার সামনে এসে বলে, তুমি ওকে কেন বাঁচিয়েছ? ও আমাদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী। তখন রিতেশ মায়ের হাত ধরে বলে, অ্যাক্সিডেন্টের দিন তাড়াহুড়ো করে বাসায় আসার সময় আমি ঝর্ণার বার্থডে গিফট অফিসে রেখে এসেছিলাম।
তাই আমি সেটা আনার জন্য ওই ডিভাইডারের ব্লক সরিয়ে ইউ টার্ন নিয়েছি। আমি বুঝতে পারিনি এই একটা ইউ টার্নের জন্য এত কিছু হয়ে যাবে। এই কথাটা শুনে মায়া কাঁদতে শুরু করে। এদিকে নায়ক তার ফোন চেক করে দেখে মালিক রিতেশের ডিটেলস পাঠিয়েছে, অর্থাৎ নায়ক রচনাকে বলে ওই ব্লক আর কেউই নয় বরং রিতেশ নিজেই সরিয়েছিল। তাই সে দ্রুত রিতেশকে বাঁচাতে উপরের দিকে ছুটে যায়। অন্যদিকে মায়া তো এবার রিতেশের উপরে রেগে যায়। সে রিতেশকে মারতেই যাবে, তখনই তাদের মেয়ে ঝর্ণা কাঁদতে কাঁদতে বলে, বাবাকে মেরো না মা। মায়া ঝর্ণার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কেঁদো না, আমি কিছুই করব না। তখন রিতেশ চোখের সামনে নিজের ভালোবাসা মানুষদের এভাবে তার জন্য কষ্ট পেতে দেখে নিজেই জানলা থেকে লাফ দেয়। নায়ক যদিও তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে সে সেবার ব্যর্থ হয়। কিন্তু এবার নিচে পড়ে যাওয়ার আগে মায়া তার শক্তি ব্যবহার করে রিতেশকে বাঁচিয়ে নেয়। এরপর সে রিতেশকে বলে, তোমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তুমি তার মৃত্যুর জন্য দায়ী। আমি চাই তুমি এই অপরাধ বোধ নিয়ে আজীবন বেঁচে থাকো, এটাই তোমার শাস্তি। এই বলে মায়া ও ঝর্ণা চিরদিনের জন্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর রিতেশ পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও মায়া। এসব দেখে রচনাও তার চোখে পানি ধরে রাখতে পারে না। আর ঠিক এই মুহূর্ত দিয়ে এই ইমোশনাল হরর মুভিটি এখানেই শেষ হয়।